30 মের পর বাড়ছে না সাধারণ ছুটি, বন্ধ থাকবে গণপরিবহন, 15 জুন পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠানও, স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা বহাল। সামাজিক সংক্রমণ বাড়ছেই, ঠেকানো গেল না বিপর্যয়ের শঙ্কা। ঝুঁকি নিয়ে রাজধানীমুখী কর্মজীবী মানুষ, সড়ক ও নৌরুটে বাড়তি ভিড়। করোনায় আরো 22 জনের মৃত্যু, আক্রান্ত ছড়ালো 38,000। প্রকোপ থেমে নেই বিশ্বজুড়ে, মানব শরীরে নোভাভ্যাক্সের ভ্যাকসিন পরীক্ষা। প্রকৃতিতে বৈরী ভাব অব্যাহত, ঝড় ও বজ্রপাতে বিভিন্ন স্থানে নিহত 10। ভেঙেছে বহু ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সরকারে যে দেয় কিন্তু আমরা পাইনি আপা। রাস্তা মাঝে বয়ে রয়েছে কেড়ে গেছি আমরা ফেরের কারণে কাজ কাম নাই, করোনা ভাইরাস 2-3 মাস ধরে বাবা। ঢাকার রাস্তায় নিরন্ন মানুষের হাহাকার, করোনা মহামারী কেড়ে নিয়েছে সব কিছু, সাহায্য মিললেও পর্যাপ্ত নয়, সরকারের কাছে সব দাবি। করোনায় গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প, বরাদ্দ বাড়ছে বাজেটে। চীনে কারখানা রাখতে চায় না বহু কোম্পানি, বাংলাদেশকে সুযোগ কাজে লাগানোর পরামর্শ। এবং মহামারীর মধ্যেই লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনা, যুদ্ধের প্রস্তুতির নির্দেশ শি জিনপিং এর, পাল্টা সেনা মোতায়েন দিল্লির। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। প্রকৃতি সেজেছে অপরূপ মায়াবী চাদরে, কেবল সবুজ শ্যামল মনোমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্যের সমারোহ। কৃষ্ণচূড়া আর রাধাচূড়ারা যেন নতুন রূপ দিয়েছে প্রকৃতিকে। সংবাদে এড়িয়ে থাকছে প্রতিবেদন, এবারে বিস্তারিত। প্রাণঘাতী করোনার মাঝে সাধারণ ছুটি আর বাড়ছে না। আগামী 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 15 জুন পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসতে হবে না, তবে বন্ধ থাকবে গণপরিবহন। নিউজ 24-কে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে খুলছে সরকারি অফিস আদালত। করোনা সংক্রমণের কারণে গেল ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি ৭ দফায় বাড়ানোর পর এর মেয়াদ শেষ হতে যাচ্ছে 30 মে। ছুটি বাড়বে না, ছুটি সীমিত হচ্ছে, যে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখার পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, সরকারি অফিস আদালত খুললেও এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত নিয়ন্ত্রণে থাকবে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা গুলো আমাদের মানতে হবে। নিষেধাজ্ঞা কালে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে, জেলা থেকে অন্য জেলা যাওয়ার ব্যাপারে, চলাচলের ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে। প্রতিটি জেলার প্রবেশ পথে এবং বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না অন্তত 15 জুন পর্যন্ত। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যানবাহন চললেও গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়নি আপাতত। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে বয়স্ক লোকজন অফিসে যাবে না, অসুস্থ লোকজন যাবে না, সন্তান সম্ভব নারী অফিসে যাবে না। দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান আগের মতোই 4টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8টার পর জনসাধারণের চলাচলেও থাকবে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন এবং ব্যক্তিগত হালকা যানবাহন চালু থাকবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবেন স্বাস্থ্যবিধি অনুযায়ী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। হয়তো এটা ওরা ঠিক মতো কাজ করতে পারে, স্বাস্থ্য মানে নীতিগুলো মেনে, নিয়ম নীতি মেনে হয়তো কাজ করতে পারে। দেখা যাক না কিছুদিন।
ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা সম্ভব নয় বলে গেল 24 মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজের মনোভাব জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, লকডাউনের বদলে সরকারের সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত ভুল ছিল। ত্রুটিগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই কথা আমরা বারবার বলেছি। তোমরা তো লকডাউনই ঘোষণা করেন, আপনার ঢাকার বাইরে যেতে পারবেন না, আবার বলছেন যে নিজের নিজের গাড়িতে যেতে পারবেন। আপনি দেখুন না সিদ্ধান্তগুলো কিভাবে আপনার ওভারল্যাপিং হয়েছে, একটার উপর আরেকটা আসছে, একটার সঙ্গে একটা কোনো সামঞ্জস্য নেই। এই জন্যই কথাগুলো বলছি। অন্যদিকে করোনা প্রাদুর্ভাব রোধে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল সমন্বয়হীনতা কথা বলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। করোনা সংকট মোকাবিলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ ও অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সরকার দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে করোনার বিস্তার রোধ ও আক্রান্তদের চিকিৎসা সহ অন্যান্য কার্যক্রম। অতীতে দেশের বিভিন্ন দুর্যোগে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ জনমানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। সরকারে থাকা অবস্থা শেখ হাসিনা সরকার দুর্যোগ মোকাবিলা যে সক্ষমতা দেখিয়েছে সে তা অতীতে ও বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, জুনেও কমবে না করোনা আক্রান্তের হার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আকার ধারণ করার এই প্রবণতা ঠেকানো না গেলে 2 সপ্তাহ পর চিকিৎসা দিতে হিমশিম খাবে চিকিৎসকরা, বাড়বে মৃত্যুর হার। জেলাভিত্তিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তদারকিতে করোনা পরীক্ষা আর চিকিৎসা সেবা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বাঁচার একমাত্র পথ হিসেবে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতি জোর দিয়েছেন তারা। বিস্তারিত মারুফার রহমানের রিপোর্টে। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে এরই মধ্যে বেশ কয়েকজন গুণী মানুষ হারিয়েছে বাংলাদেশ। আক্রান্তের তালিকাতে আছে আরও বড় বড় নাম। আর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে বাংলাদেশে আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে 4 ধাপ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণ হার ঠেকানো না গেলে ঘনিয়ে আসবে মহাবিপদ। এটা যদি অব্যাহত থাকে, আমরা একে যদি বাধা দিতে না পারি, বন্ধ করতে না পারি, আমরা অচিরেই খুব একটা বড় ধরনের রোগীর সংখ্যার ধাক্কা এবং মৃত্যুর ধাক্কা আমাদেরকে দেখতে হতে পারে। আমরা একটু প্রেডিক্ট করছিলাম যে জুন মাস নাগাদ হয়তো আমরা একটু ভালো অবস্থায় যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে যেভাবে আমাদের একটা সংক্রামিত হচ্ছে, এতে মনে হচ্ছে না যে জুন মাসেও আমরা খুব ভালো অবস্থায় যেতে পারবো। করোনা ঠেকাতে সবকিছু সমন্বয় করে বেঁচে থাকার লড়াইটাই এখন জরুরি বলছেন চিকিৎসকরা। আমরা জনগণের কাছে বারবার বলছি যে যদিও আমরা রাস্তায় বেরোতে হয়, তবে আমরা কেন ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা সেটা করতে পারছি না কেন? অর্থাৎ কেন একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলছি না? আমরা মুখে মাস্ক দিচ্ছি না সবাই? 100% লোকের মুখে মাস্ক দিতে হবে, তাহলে যদি আমরা কিছুটা হয়তো আমরা তাড়াতাড়ি উত্তর করতে পারি। করোনা সংকটের কোন পর্যায়ে আমরা আছি আর সরকারের পরবর্তী করণীয় কি, সে বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? বর্তমানে যেটা উচিত সেটা হচ্ছে 64টা জেলায় আসলে 64 জন অত্যন্ত অভিজ্ঞ এপিডেমিওলজিস্ট এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। বিভিন্ন এলাকাকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে চিহ্নিত করে গ্রিন এলাকাগুলোতে আসলে জীবনযাত্রা কিছুটা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকীকরণের দিকে আমাদেরকে নজর দিতে হবে। তৃতীয়ত, এখন যেমন প্রচুর হসপিটাল বেড বাড়ানোর কথা বলা হচ্ছে, আমি মনে করি যে এই সময় শুধু হসপিটাল বেড নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এবং আইসোলেশন ফ্যাসিলিটি বাড়াতে হবে।
করোনা চিকিৎসায় রাষ্ট্রীয় যে সামর্থ্য, সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য এখন একটি মাত্র সমাধান, সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষজ্ঞরা বলছেন, যত আন্তরিকভাবে আমরা এই দুটো নিয়ম মেনে চলব, তত দ্রুত আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে করোনার ঝুঁকি নিয়েই আবারও রাজধানীতে ফিরছেন মানুষ। দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেড়েছে যাত্রীদের চাপ। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও স্পিড বোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়েছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার ঢাকামুখী যাত্রীবাহী চাপ অব্যাহত রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও। মহাসড়কগুলোই যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1541 জন। গেল 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 22 প্রাণ। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 38,292 জন এবং মোট মৃত্যু 544। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 8,415। এছাড়া নতুন করে 346 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,925 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 7,843টি এবং পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 8,015টি। যা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,541 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,925 জন এবং আজকে মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 544 জন। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 4,000 মানুষের, আর একদিনে সংক্রমিত হয়েছে প্রায় 93,000 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা 3,52,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 57 লাখের বেশি। সুস্থ হয়েছেন 24,45,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে মৃত্যু, একদিনে মারা গেছে প্রায় 750 মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ব্রাজিলেও বেড়েছে মৃত্যু। মৃত নাগরিকদের সম্মানে 10 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এই পরিস্থিতির মধ্যেও ইউরোপ সহ বেশ কিছু দেশে শিথিল করা হচ্ছে লকডাউন। এদিকে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি নোভাভ্যাক্স করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তী ধাপগুলোতে সফল হলে এই বছর 10 কোটি এবং সামনের বছর 100 কোটি ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে নোভাভ্যাক্স। সারা দেশে ঝড় ও বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। জয়পুরহাটে ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বরিশাল, রংপুর, নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফল ও বোরো ধানের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে জয়পুরহাট সদর, খেতলাল ও কালাই উপজেলার প্রায় 40টি গ্রামে। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয় প্রায় 2,000 বসতবাড়ি। বাড়ির উপর গাছ ভেঙে পড়ে দেয়াল চাপায় মা সহ 2 শিশু এবং ঘর ভেঙে এক বৃদ্ধা মারা যান। এছাড়া খেতলালে 3টি অটো রাইস মিল ক্ষতিগ্রস্ত হয়েছে। মোল্লা হ্যাচারি সহ কয়েকটি মুরগির শেড ভেঙে মারা গেছে প্রায় 45,000 মুরগি। ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো টিনের ছানি নাই, গাছপালা নাই, সমস্ত রাস্তায় ভেঙে গ্রামের মানুষের বাড়ির উপর ভেঙে সব ছাপ হয়ে গেছে। 200 টন চাল আছে, সেগুলো পানিতে পুষে একবারে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি এখন অসহায়। 45,000 মুরগি ছিল, সেই মুরগির সম্পূর্ণ শেড মানে একবারে মাটির সঙ্গে মিশে গেছে। ধান ঝরে পড়ে গেছে এবং মাটিতে পানিতে ধান অনেক ডুবে আছে। ধান সম্পূর্ণ শুয়ে পড়ছে এবং ধান যেটা আমরা আশানুরূপ করেছিলাম সেটা আমরা পাবো না। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এই সকলকে আমরা পুনর্বাসনের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসবো। তাদেরকে 1 বান্ডেল টিন এবং 3,000 করে টাকা
কাউকে 2 বান্ডেল তেল, 6000 করে টাকা এবং শুকনো খাবার এবং জিআরের চাল আমরা সবকিছুই তাদেরকে আমরা দিয়ে। নড়াইলের লোহাগড়ার রায়গ্রামে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে বজ্রপাতে 3 জন মারা গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ঝড়ের তাণ্ডবে অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা। শিলাবৃষ্টিতে আম ও পাকা ধান সহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন 3 জন। নিহতরা কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ছিলেন। আহত হয়েছেন আরও 8 জন। বুধবার সকাল 7:30টার দিকে বাউশিয়া দাউদকান্দি সেতু ঢালে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানান, আহতদের 4 জনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে চট্টগ্রামেও রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরও কয়েকদিন থাকবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। তবে সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস হচ্ছে ধীর গতিতে। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসেরও আশঙ্কা করছেন অনেকে। আবহাওয়াবিদরা জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে ভারী বর্ষণ ও বজ্রপাত হচ্ছে। ঢাকার রাস্তায় নিরন্ন মানুষের হাহাকার। করোনার মহামারী খেটে খাওয়াই মানুষদেরকে বানিয়েছে ভিক্ষুক। জীবিকা কবে ফিরে পাবেন জানেন না তারা। এজন্য সরকারের কাছেই তাদের সাহায্যের আবেদন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ছোট্ট শিশু নূরকে নিয়ে ভিক্ষার আশায় মৃত্যু। করোনা আসার আগে বাসা বাড়িতে কাজ করতেন, এখন পেটের দায়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তার মাঝে। করোনা তাকে ভিক্ষুক বানিয়েছে। সরকারে যে দেয় কিন্তু আমরা পাইনি আপা। ওই জন্যই যারা কাদের কাছে জানিয়ে দিচ্ছে আমরা কিন্তু পাইনি। মৃত্যুর মতো অগণিত মানুষ এখন ঢাকার রাস্তার দুধারে বসে থাকেন সাহায্যের আশায়। চাল ডাল নুন তেল পেতে নাগে কেউ কেউ, ইদানিং তাও মেলে না। মাঝে মধ্যে কোনো সহৃদয় ব্যক্তি বাড়ান সাহায্যের হাত, তাও পর্যাপ্ত নয়। এতদিন থেকে বইছি, আজ পর্যন্ত আমি এক দাঁড়ে চাল না আটা আমি কিছু পাইলাম না। ভিক্ষা চাইলেও খারাপ লাগে, বসতেও খারাপ লাগে। কি করবো, মুখ শোল মোল ঢাইকা ঢুকা কিনারে বয়ে থাকে। রাস্তা মাঝে বয়ে গেছি, কেড়ে গেছি আমরা পেটের কারণে পেটেরও বাদ। কাজ হারিয়েছেন, নেই রোজগার, কিন্তু মাস গেলেই গুনতে হয় ঘর ভাড়ার টাকা। তার উপরে পরিবারের শিশুরা তো আর মহামারী বোঝে না, তারা বোঝে পেটের ক্ষুধা, যে ক্ষুধা মানে না বয়সও। তাই কিছু মিলুক না মিলুক, রাস্তায় একমাত্র ভরসা। কাম কাজ নেই, পয়সা করে নেই, কি করে চলে? কাজ কাম নাই, করোনা ভাইরাস 2-3 মাস ধরে বাবা ঘরে নাই, জামাই নাই, বেটা পত্র কি খাই। বইয়ে থাকলে কিছু 10-20 টাকা পাই। একজনে 20 টাকা দিয়ে গেছে, আর এখন মতো পাইনি কিছু। নিম্ন আয়ের এই মানুষদের প্রত্যাশা, ধনিক শ্রেণী আর সরকার তাদের দুঃখ ঘোচাবে। পেটে ভাত নেই, ঘরে নেই চাল, বুক ভরা হাহাকার। রাস্তার ধারে বসে থাকা এই মানুষদের প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই মহামারী? কবে তারা আবার ফিরে পাবে তাদের জীবিকা, জোটাতে পারবে দুবেলা দুমুঠো ভাত? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। পদ্মা সেতু ছাড়া করোনার ছোবলে গতি হারিয়েছে সব মেগা প্রকল্প। সীমিত আকারে কিছু প্রকল্পে কাজ চললেও এগোচ্ছে না প্রত্যাশা মতো। দীর্ঘদিন এভাবে চললে সময়মতো প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে গতি ঠিক রাখতে আসছে বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দ বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ দ্রুত গতিতে এগুচ্ছিল সরকারের গুরুত্বের তালিকায় থাকা মেগা প্রকল্পগুলোর কাজ। নির্দিষ্ট সময়ে শেষ করতে দিন রাত চলছিল কর্মযজ্ঞ। কিন্তু করোনার সংক্রমণ পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। একমাত্র পদ্মা সেতু ছাড়া অন্য সব প্রকল্পই এখন এমন নিষ্প্রাণ চেহারাই, নেই কর্মীদের তৎপরতা।
এসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানীর মেট্রো রেল প্রকল্প। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনার ক্ষতি বিবেচনায় নিয়েই আসছে বাজেটে চাওয়া হয়েছে বরাদ্দ। সীমিত আকারে কাজ চালার জন্য আমাদের এই জায়গাটাতে আমরা একটু সামান্য পিছিয়ে পড়েছি। এই জায়গাটা যাতে কাভার আপ করি, যে আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো, এবং সেইভাবেই আমরা বাজেটটা চেয়েছি। রাজধানীর শীর্ষ আরও 2 মেগা প্রকল্পেও সুখবর নেই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সীমিত পরিসরে কাজ শুরুর কথা বললেও থমকে আছে গাজীপুর ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। কবে পুরো গতিতে কাজ হবে সে বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য। তবে যদি লকডাউনের মেয়াদ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ঢাকার সঙ্গে চট্টগ্রামকে এগিয়ে নিতে কর্ণফুলী টানেল সরকারের অন্যতম মেগা প্রকল্প। নদীর তলদেশ দিয়ে 3.4 কিলোমিটার এই টানেল নির্মাণ প্রকল্পেও আগের মতো গতি নেই। আমাদের এখনো চাইনিজরা চলে যেতে বলতেছে না, এখনো আছে। সুতরাং আমাদের কাজকর্ম কিছু সীমিত আকারে চলতেছে, এখনো পর্যন্ত সীমিত আকারে চলছে। বিদ্যুৎ খাতের সরকারের গুরুত্বের তালিকায় সবার উপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। কিন্তু করোনার সংক্রমণে গতি অনেকটাই থমকে দিয়েছে 2 প্রকল্পের। পর্যটন প্রেমীদের দীর্ঘদিনের দাবি কক্সবাজারে রেল সংযোগ প্রকল্প চলছে অনেকটা ধীর গতিতে। এই বিশ্লেষক বলছেন, থমকে থাকা প্রকল্পগুলোতে গতি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা প্রজেক্টই ডিলেড হবে, টাইম এক্সটেনশন তো অবশ্যই হবে, আর টাইম এক্সটেনশন হলে কস্ট বেড়ে যায়, এইটাই স্বাভাবিক। সুতরাং শ্রমিক বান্ধব পরিবেশ যদি আমরা না করতে পারি, ঝুঁকির সময় ঝুঁকির কিছু আমি ইনসেনটিভ না দিতে পারি ইন দ্য ফর্ম অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু গতিটা আরেকটু স্লো হবে। তবে করোনার প্রভাব থাকলেও বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। ফাস্ট ট্র্যাকের 7 প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে 34,000 কোটি টাকা। অনিশ্চয়তা দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলার যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। আমাদের সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে এই প্রকল্পগুলোকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। পিছাবে, তবে আমরা ড্রপ করবো বলে মনে হয় না। সব মিলিয়ে করোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে মেগা সব প্রকল্প। এই অবস্থা উত্তরণে সরকার সব রকম চেষ্টা করবে বলে জানাচ্ছেন কর্তা ব্যক্তিরা, যাতে সময় মতো না হলেও প্রকল্প শেষ করতে খুব বেশি দেরি না হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা সহ নানা কারণে চীন থেকে সরে আসছে বিশ্বের নামি দামি বহু কোম্পানি। জাপানি সনি, টয়োটা, হুন্ডাই, প্যানাসোনিক সহ বেশিরভাগ কোম্পানি প্রস্তুতি নিতে শুরু করেছে অন্য দেশে কারখানা স্থানান্তরের। এই সুযোগে বড় এসব কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অর্থনৈতিক অঞ্চলের দ্রুত বাস্তবায়ন করতে পারলেই মিলবে এই সুবিধা। সুলতান আহমেদের রিপোর্ট। বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীন, আয়তনে বিশ্বের 3য় বৃহৎ এই দেশে উৎপাদন খরচ কম ও অত্যাধুনিক প্রযুক্তি থাকায় বড় উৎপাদনকারীদের কাছে এক আদর্শ জায়গা। তবে করোনা দুর্যোগ শুরু থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এক দেশের উপর নির্ভরতা কতটাই ঝুঁকিপূর্ণ। জাপান সরকার এরই মধ্যে ঘোষণা করেছে $220 কোটি তহবিল, যা ব্যয় হবে চীন থেকে সরে আসা কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে। জাপানি প্রতিষ্ঠান সনি, টয়োটা, শার্প, প্যানাসনিক, সিকো, ক্যাসিওর মতো বড় প্রতিষ্ঠান চীন থেকে কারখানা সরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 2018-19 সময়ে চীন থেকে বের হয়েছে মোট 79টি কোম্পানি। এর মধ্যে ভিয়েতনামে জায়গা হয়েছে 26টির, তাইওয়ানে 11টির, 8টি থাইল্যান্ডে, 3টি ভারতে, বাংলাদেশে এসেছে মাত্র 2টি কোম্পানি। ইতিমধ্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট অলরেডি আপনার এই কোম্পানিগুলি আসার ব্যাপারে আপনার সিসিপিআইটি সহ বিভিন্ন জায়গাগুলিতে যোগাযোগ শুরু করেছেন। আমরা আশা করব সরকারি পর্যায়ে আমলাতান্ত্রিক জটিলতা যাতে না থাকে এবং এই প্রোডাক্টগুলি যাতে আপনার এই ইন্ডাস্ট্রিগুলি যাতে আসতে পারে। জাপানি বিনিয়োগ টানতে আলাদা এক অর্থনৈতিক অঞ্চল করেছে বাংলাদেশ সরকার। এই ধরনের স্টিমুলাস প্যাকেজ, এই ধরনের কোম্পানি যারা রিলোকেট করবে অথবা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে বাংলাদেশে, তাদের জন্য কিছু ইনসেন্টিভ, এনহ্যান্স ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। সে বিষয়ে আমরা পিএমওতে শুরুতেই প্রস্তাব পাঠাই এবং পিএমওতে সেগুলো কাজ করেছে এবং টিকা, ব্যবসা সহ এই কাজগুলো আপনার এগুলো কম্পাইল করা হয়েছে এবং এক্ষেত্রে প্রিন্সিপাল কোঅর্ডিনেটর করে একটা কমিটিও করা হয়েছে। এছাড়াও যখনই যে ইকোনমিক জোন আছে
বিশেষজ্ঞরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নিশ্চিত করতে হবে বাড়তি সুবিধা। জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ থেকে এগিয়ে আছে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাও, এমনকি মায়ানমার পর্যন্ত। এছাড়া সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কূটনৈতিক তৎপরতারও বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে ভারতের লাদাখ সীমান্ত ঘিরে বাড়ছে ভারত চীনের উত্তেজনা। সীমান্তের কাছাকাছি বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান মোতায়েন সহ শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে চীন। এই অবস্থার মধ্যেই দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে পাল্টা সেনা মোতায়েন বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরেই ভারত ও চীন সীমান্তে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। উত্তেজনার মধ্যে সেখানে চীন শিবির তৈরি ও অস্ত্র মোতায়েন করছে বলে ভারত দাবি করে আসছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে 10,000 চীনা সেনা প্রস্তুত করেছে চীন। গেল 2 সপ্তাহে 100টির বেশি তাঁবু গেড়েছে পিপলস লিবারেশন আর্মি। মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমান। এর মধ্যে তারা লাগোয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করছে। এমন অবস্থার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট এমন নির্দেশনা দেন। তবে পরিস্থিতি সমাধানের জন্য প্রথমে ভারতকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও পরে প্রত্যাখ্যান করেছে চীন। চীন সীমান্তে পরিস্থিতি যখন থমথমে, এই বিষয়ে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের বৈঠকের পর জানানো হয়েছে প্রয়োজন পড়লে ভারত পাল্টা সেনা মোতায়েন করবে। আর দ্রুত এমন উত্তেজনা না কাটলে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ আসন্ন বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। জুনের মাঝামাঝিতে ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর লক্ষ্য নিয়ে অনুশীলনে ফিরতে শুরু করেছে ইংলিশ ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা মাঠে এসে জানালেন সঠিক সময়েই অনুশীলনে ফিরেছে সিটিজেনরা। করোনার বিপক্ষে পুরো বিশ্বই এখন যুদ্ধরত অবস্থায় উল্লেখ করে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান গার্দিওলা। প্রজেক্ট রিস্টার্ট প্ল্যানের আওতায় প্র্যাকটিস চালালেও প্রতি সপ্তাহে 2 বার করোনা টেস্ট করাতে হবে ফুটবলার ও কোচিং স্টাফদের। একই সাথে জুনের দ্বিতীয় সপ্তাহে ফের শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। অনুশীলন শুরু করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো সামনের সারির দলগুলো। মেসি, সুয়ারেজ, গ্রিজম্যান, রামোস, এডেন হ্যাজার্ড সহ প্রায় সকল তারকারই প্রায় 2 মাস পর মাঠে নামছেন। সংবাদ শেষ করব প্রকৃতির সজীব সতেজতার খবর দিয়ে। ধরাতলে প্রকৃতি তার আপন লীলায় মত্ত থাকতে চায় বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রঙে। করোনার মহা দুর্যোগে যখন মানুষ গৃহবন্দী, তখন প্রকৃতি উন্মুক্ত হতে শুরু করেছে। প্রকৃতি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান। করোনার মহামারীতে মানুষের আজ বাইরে যাওয়া বারণ, তাই তো বহু যুগ পর প্রকৃতি হাফ ছেড়ে বেঁচেছে। গ্রীষ্মের জল পান করে প্রকৃতি হয়ে উঠছে সজীব। এমনকি ঈদ উৎসবেও মানুষের মেলবন্ধনে বাদ সেজেছে, নিজেরাই সেজেছে বাহারি সাজে। উৎসব যেন এবার প্রকৃতিরই। নগর জীবনের দূষণ ভুলে প্রকৃতির এমন বাহারি উদযাপনে উচ্ছ্বসিত প্রকৃতি প্রেমীরা। তাদের চাওয়া শুধু ওই করোনাকালেই নয়, প্রথাগত সময়েও প্রকৃতি থাকুক আপন মহিমায়। মানুষকেই উপলব্ধি করতে হবে যে এই প্রকৃতিকে বাঁচায় রাখা দরকার। এই প্রকৃতি সঙ্গে আমরা অশোভন আচরণ করেছি। এই করোনা পরিস্থিতি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, কিন্তু শিক্ষাটি আমরা ধারণ করব কিনা সেই প্রশ্নটি আমার আছে। আমি চাই মানুষ এই শিক্ষাটি ধারণ করুক। গাছের ডগায় এক বিন্দু বিন্দু আমরা যেটি শুনি,
এখন কিন্তু বাস্তবিকতা আমরা তা দেখতে পাচ্ছি, পরিবেশ কিন্তু অনেক শান্ত, অনেক সুন্দর, অনেক সাবলীল। এই জিনিসগুলো আমাদেরকে আলোড়িত করছে, বিমোহিত করছে, লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করছে। প্রকৃতিপ্রেমীরা বলছেন, মানুষ যখন যান্ত্রিক জীবনে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, নিসর্গ তখন উন্মুক্ত করছে তার অদেখা রূপ। যেন মানব সভ্যতাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, এ পৃথিবী তোমাদের একার নয়। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।